নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে। আইপিএল 2024-এ মুম্বাই ইন্ডিয়ান্সের বেস্ট প্লেইং 11 কি হতে পারে, বাকি এই আইপিএল অকশনে মুম্বাই কি কি ভালো কাজ করেছে, কেন মুম্বাই একটা চ্যাম্পিয়ন টিম তারা অকশনেই সেটা দেখিয়েছে, সেই সব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তবে প্রথমেই একটা বড় খবর কিন্তু বেরিয়ে আসছে, যেটা ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফ থেকে রিপোর্ট করা হয়েছে। তো হার্দিক পান্ডিয়ার যে ট্রেডটা, সেই ট্রেডটা হওয়ার পর অনেকে বলছিল যে হার্দিক পান্ডিয়া 5 কোটি টাকা বেশি পাবে, আরও 10 কোটি বেশি পাবে। তোমাদের বলেছিলাম যে 5 কোটি 10 কোটির ব্যাপার না, হার্দিক পান্ডিয়া 100 কোটি 200 কোটি এক্সট্রা কামানোর দিকে দেখছে। রিজনটা শুধুমাত্র ক্রিকেটিং পারপোজ ছিল না, অনেক বিজনেস পারপোসে ছিল, যেই কারণে হার্দিক পান্ডিয়া মানে বিজনেসটা খুব ভালো বোঝে, কোথায় টাকা কামানো যায় ভালো সেটা বোঝে, এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের অফার সেই সব নিয়ে তার প্রায় 100-200 কোটি এক্সট্রা কামানোর জন্যই সে কিন্তু গুজরাট ছেড়ে মুম্বাইতে এসেছে। সাথে অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্স টিমটাকেও স্ট্রং করেছে, সেটাও একটা বড় কারণ। এবার দেখো, মানে হার্দিক পান্ডিয়া যাকে গুজরাট টাইটান্স তারা নিয়ে ক্যাপ্টেন বানিয়েছে, মুম্বাই ক্যাপ্টেন বানায়নি বলে সে তখন মুম্বাই ছেড়েছিল, এবং তাকে গুজরাট ক্যাপ্টেন বানিয়ে সে গুজরাটকে একবার চ্যাম্পিয়ন করে, একবার রানার্স আপ করে, তারপরেও হার্দিক পান্ডিয়া জোর করে গুজরাট ছেড়ে কিন্তু মুম্বাইতে এসেছিল। মুম্বাইতে এসেও সে ক্যাপ্টেনশিপ পেয়ে গিয়েছে। তবে এখানেই লয়ালিটিটা ম্যাটার করে। মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, সুরেশ রায়না, এইসব প্লেয়ারদের কাছেও কিন্তু প্রচুর অফার গিয়েছিল এই টাইপের, তারা কিন্তু কোনোদিন এই টাইপের অফার অ্যাকসেপ্ট করেনি। সেই জন্যই তারা হয়তো সুপারস্টার মানুষের থেকে এত ভালোবাসা পায়, বাট সেটা আলাদা কথা। তবে হার্দিকের ট্রেডটার জন্য মুম্বাই ইন্ডিয়ান্সও কতটা ডেসপারেট ছিল তোমাদের বলছি। গুজরাট টাইটান্স এবার তারা চাইলে কিন্তু হার্দিক পান্ডিয়াকে ব্যান করিয়ে দিতে পারতো। কোনো প্লেয়ার যদি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলে, সেটা কিন্তু পুরোপুরি আইপিএল রুলের বাইরে। ইভেন তোমার রবীন্দ্র জাদেজা, সেই কিন্তু এই কারণে 1 বছর সাসপেন্ড ছিল, 1 বছর আইপিএল থেকে ব্যান হয়ে গিয়েছিল। বাট সেই কাজটা হার্দিক পান্ডিয়া ওপেনলি করেছে। তবে হার্দিক পান্ডিয়াকে ব্যান করার কথা উঠছে না কেন? ব্যান করার কথাই ওঠেনি, তার কারণ হচ্ছে গুজরাট টাইটান্সের তরফ থেকে কোনো আবেদন জানানো হয়নি। কেন জানানো হয়নি? কারণ গুজরাট টাইটান্স ট্রান্সফার ফি পেয়েছে, যেটাই এই আইপিএল এর একটা লুপহোল বলতে পারো, আইপিএল এর যে নিয়ম আছে তার। এবং সেই ট্রান্সফার ফির অ্যামাউন্টটা শুনবে, যা ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট করছে সেটা হচ্ছে 100 কোটি টাকা। শুধুমাত্র হার্দিক পান্ডিয়াকে গুজরাট টাইটান্স থেকে মুম্বাইতে নিয়ে আসার জন্য আম্বানি 100 কোটি টাকা গুজরাট টাইটান্সকে দিয়েছে। মানে অ্যামাউন্টটা ভাবতে পারছো? হয়তো মুকেশ আম্বানির ছেলের ইচ্ছে হয়েছিল যে হার্দিক পান্ডিয়াকে মুম্বাইতে নিয়ে আসবো, সেই জন্য হার্দিক পান্ডিয়াকে ওই টাইপের বিজনেস মডেল, মানে যেটা হার্দিক পান্ডিয়া নিজেই চেয়েছিল, সেই মডেলটাও তাকে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে 100 কোটি টাকা গুজরাট টাইটান্সকে ট্রান্সফার ফিও দিয়েছে। এবং গুজরাট টাইটান্সের যারা ওনার পিবিসি ক্যাপিটালস, তারা তো একটা বিজনেস কোম্পানি, তো তাদের কাছে এটা একটা হিউজ ডিল মনে হয়েছে। তো সেখানে পিবিসি ক্যাপিটালসের কাছে নাকি এই এত টাকা একটা প্লেয়ারের থেকে লাভ করা, 15 কোটি টাকার প্লেয়ারকে মানে দিয়ে 15 কোটি টাকা পার্সেও খালি হয়েছে, প্লাস 100 কোটি টাকার ট্রান্সফার ফি এসেছে। এটা তাদের কাছে আইপিএল জেতার থেকে কোনো অংশে কম নয় অ্যাজ এ বিজনেস কোম্পানি। তো পুরো ডিলটা কিন্তু এইভাবে হয়েছে। তো তাদের যা মানি পাওয়ার আছে, তারা চাইলে কিন্তু যে কোনো প্লেয়ারকে নিতে পারে, যদি সেই প্লেয়ারটা ইন্টারেস্টেড থাকে, টাকার লোভে চলে যেতে চায়, তাকে কিন্তু মুম্বাই নিয়ে নিতে পারে। এবার দেখো, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আকাশ চোপড়ার মতো প্রাক্তন ক্রিকেটার যারা ইউটিউবে মাঝে মধ্যেই বলে যে আমার খুব খারাপ লাগছে, মিচেল স্টার্ক পাচ্ছে 24 কোটি টাকা, জসপ্রীত বুমরা পাচ্ছে 12 কোটি টাকা, এটা কোনো অংশে মানা যায় না। তো সেখানে আমি ভাবছি যে আকাশ চোপড়ারা কি বোঝে না, নাকি বুঝেও না বোঝার চেষ্টা করে? তো জসপ্রীত বুমরা অফিসিয়ালি 12 কোটি পাচ্ছে, সূর্যকুমার যাদব 8 কোটি পাচ্ছে, যারা অকশনে এলে অনেক বেশি পেতে পারতো। তবে তারা কিন্তু অকশনে আসেনি। তবে তারা যে ওই টাকাটাই পাচ্ছে তার কোনো অর্থ নেই, তারা কিন্তু আন্ডার টেবিল অনেক বেশি টাকা পেতে পারে। হয়তো জসপ্রীত বুমরা দেখতে পাবে যে হয়তো অনেক বেশি কামাচ্ছে, সূর্যকুমার যাদব অনেক বেশি পাচ্ছে, তো এক্স্যাক্ট কি অ্যামাউন্ট তারা হাতে পাচ্ছে কেউ জানে না। তো সেক্ষেত্রে বুমরা 12 কোটি, স্টার্ক 24 কোটি, এই বলে কেঁদে লাভ নেই। মুম্বাইতে অ্যাকচুয়ালি কোন প্লেয়ার কত টাকা পাচ্ছে তুমি বাইরে থেকে বলতে পারবে না, তাদের কাছে এতই টাকা আছে। তবে যাই হোক, যদি মুম্বাইয়ের আমরা টিমটা নিয়ে আলোচনা করি আইপিএল 2024-এর জন্য, শুধু টাকা থাকলেই তো হয় না, টাকাটা সঠিক ইউজও করতে হয়। এবং মুম্বাই ইন্ডিয়ান্স তারা যে অকশনে কাজটা করেছে সেটা কিন্তু দেখার মতো করেছে। মানে বাকি টিমগুলো অ্যাকচুয়ালি মুম্বাইকে করার সুযোগও করে দিয়েছে। মানে মুম্বাইয়ের ব্যাটিংটা তো স্ট্রং লাগছিলই, বাট দরকার ছিল বোলিংয়ের, এবং সেখানে মুম্বাইয়ের কাছে অনেক ফরেন স্লটও অ্যাভেলেবেল ছিল।
তারা এক্সট্রা ফরেন বোলারও খেলাতে পারবে এমন অপশান তাদের কাছে আছে। এবং সেখানেই মানে আমরা যখন অকশনের আগে আলোচনা করছিলাম যে আলজারি জোসেফ বা লকি ফার্গুসন টাইপের বোলার কিন্তু আর কি ওয়াংখেড়েতে এফেক্টিভ হতে পারে। কারণ আমরা ভেবেছিলাম হয়তো মধুশঙ্কা বা জেরাল্ড কোয়েটসিয়া এই টাইপের প্লেয়ারদের দাম হয়তো 10 কোটির ওপরে চলে যেতে পারে, সেক্ষেত্রে মুম্বাই হয়তো তাদেরকে নাও পেতে পারে। বাট অন্য আইপিএল টিমগুলো কিন্তু মুম্বাইকে এত সুন্দর সুযোগ করে দিয়েছে যে মুম্বাই জেরাল্ড কোয়েটসিয়া, দিলশান মধুশঙ্কা দুজনকে একসাথে তুলেছে এবং প্রায় 10 কোটির মতো একটা অ্যামাউন্টের মধ্যে দুজনকে পেয়ে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে তারা নুয়ান থুসারাকেও পেয়ে গিয়েছে। তো তারা একটা ব্রিলিয়ান্ট ফাস্ট বোলিং ইউনিট বানিয়ে ফেলেছে। আর যেহেতু তারা ওয়াংখেড়েতে 7টা ম্যাচ খেলবে, হাফ ম্যাচ ওয়াংখেড়েতে খেলবে, তো ওয়াংখেড়ের পিচ কিন্তু ফাস্ট বোলারদের সাহায্য করে। আর যেই টাইপের বোলারদের সাহায্য করে সেই টাইপের বোলারই কিন্তু মুম্বাই পেয়েছে। কোয়েটসিয়া বা মধুশঙ্কা তারা কিন্তু ওয়াংখেড়েতে এফেক্টিভ হবে। মানে আমার সত্যি আইডিয়া নেই যে কোয়েটসিয়ার মতো মানে প্লেয়ারের পেছনে বেশি দূর অবধি বাকি ফ্র্যাঞ্চাইজিরা বিট কেন করলো না। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। বাট ওয়াংখেড়েতে আমরা নর্মালি কি দেখে থাকি, নতুন বল দুর্দান্ত সুইং করে প্রথম দিকে 3-4 ওভার, সেই সময় কিন্তু দিলশান মধুশঙ্কা তার বাঁহাতে যে সুইং সেটা কিন্তু মুম্বাইকে আর্লি উইকেটস দিতে পারে, যে কাজটা আগে ট্রেন্ট বোল্ট করতো। এবং দেন জাসপ্রীত বুমরা তো তোমার হাতে আছেই, এবং তার সঙ্গে মিডিল ওভারে এবং ডেথ ওভারে যেখানে সব থেকে বেশি এফেক্টিভনেস জেরাল্ড কোয়েটসিয়ার থেকে পাওয়া যাবে, সেই জায়গায় তারা জেরাল্ড কোয়েটসিয়াকে ইউজ করতে পারবে। মানে প্রত্যেকটা প্লেয়ার তাদের পারফেক্ট রোলগুলো পেয়ে যাবে। জাসপ্রীত বুমরাকে ইউজ করার জন্য ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার কাছে তোমার মানে অনেক অপশান থাকবে, যে বুমরাকে চাইলেও শুরুতেও ইউজ করা যেতে পারে, মিডিলে ইউজ করা যেতে পারে, ডেথে ইউজ করা যেতে পারে, প্রচুর অপশান খুলে যাবে। হার্দিক পান্ডিয়ার নিজের 4টে ওভার লাক্সারি থাকবে। স্পিনারদের কথা বললে সেখানে পীযুষ চাওলা আছে, তার ব্যাকআপ হিসেবে শ্রেয়াস গোপালকে নিয়েছে, এবং তার সঙ্গে হয়তো আর একটা স্পিনার হিসেবে মোহাম্মদ নাবিকে খেলিয়ে দেবে, তার মানে অভিজ্ঞতাটা কাজে আসতে পারে। বেয়ারেন্ড্রফও কিন্তু আছে, আরও একটা দুর্দান্ত ফাস্ট বোলার, সেও কিন্তু একটা ভালো প্লেয়ার, সেই বিষয়ে সন্দেহ নেই। তো ওভারঅল কিন্তু মুম্বাই একটা কোয়ালিটি আর কি বোলিং লাইন আপ বানিয়ে ফেলেছে, বিশেষ করে তাদের নিজেদের হোম গ্রাউন্ডে খেলার জন্য। আই থিঙ্ক মুম্বাই ইন্ডিয়ান্স যদি এই টিম নিয়ে টপ 4-এ না কোয়ালিফাই করে, সেটা অবাক করার মতোই ব্যাপার হবে। যদিও হার্দিক পান্ডিয়া বা সূর্যকুমার যাদব তাদের নাকি ইনজুরি নিয়ে সমস্যা হতে পারে, তবে তারপরে যে শোনা যাচ্ছে আইপিএল অবধি হয়তো তারা সবাই ফিট হয়ে যাবে। হার্দিক তো শুনছি নাকি আফগানিস্তান সিরিজেই লিড করতে পারে ইন্ডিয়া টিমকে। সূর্যকুমারের ব্যাপারটা দেখতে হবে যে প্রথম থেকে একদম অ্যাভেলেবেল থাকে কিনা। তবে আমরা দেখেছি যে আইপিএল চলাকালীন কোনো প্লেয়ারের চোটও থাকে না, কারণ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ইস্যুও থাকে না, সবাই একদম ফুল ফিট হয়ে আইপিএলে নেমে পড়ে। তো সেখানে তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের আইপিএল 2024-এ বেস্ট পসিবল প্লেইং 11 কীরকম হতে চলেছে? তো অবশ্যই ওপেন করবে রোহিত শর্মা, তার সঙ্গে ঈশান কিষান, 3-এ সূর্যকুমার যাদব, 4-এ তিলক ভার্মা, 5-এ হার্দিক পান্ডিয়া, 6-এ টিম ডেভিড, 7-এ মোহাম্মদ নাবি। তো আমি মোহাম্মদ নাবিকে রাখছি স্পিন বোলিংটাকে আরও স্ট্রং করার জন্য। 8-এ হচ্ছে জেরাল্ড কোয়েটসিয়া, 9-এ পীযুষ চাওলা, 10-এ হচ্ছে তোমার জাসপ্রীত বুমরা, এবং 11 নম্বরে দিলশান মধুশঙ্কা অথবা জেসন বেয়ারেন্ড্রফকেও কিন্তু মধুশঙ্কার আগে ইউজ করা যেতে পারে। তার হাতেও ভালো রকম সুইং আছে, সেও যথেষ্ট এফেক্টিভ হতে পারে। তো আই থিঙ্ক মুম্বাইয়ের বেস্ট পসিবল প্লেইং 11 এটাই হতে পারে, এবং সেক্ষেত্রে তারা ব্যাটিংয়ের সময় অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার নেহাল অধেরাকে নিয়ে আসতে পারে। আর যদি ব্যাটিংয়ের দরকারই না পড়ে, বোলিংয়ের সময় আর একটা অপশান বাড়ানোর জন্য তারা আকাশ মাধওয়ালকেও নিয়ে চলে আসতে পারে। যদিও নর্মালি অনেকগুলোই বোলিং অপশান হয়ে গিয়েছে, সেটা জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, জেরাল্ড কোয়েটসিয়া, দিলশান মধুশঙ্কা, 4টে ফাস্ট বোলিং অপশান, মোহাম্মদ নাবি, তার সঙ্গে পীযুষ চাওলা, 2টো স্পিন বোলিং অপশান, 7 বোলিং অপশান হিসেবে তিলক ভার্মা আছে। তো এক্সট্রা হয়তো বোলিংয়ের আর দরকার পড়বে না, সেক্ষেত্রে নেহাল অধেরাকেই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাখা যেতে পারে। তো এটা হচ্ছে মুম্বাইয়ের বেস্ট পসিবল প্লেইং 11। ভীষণই স্ট্রং একটা প্লেইং 11 কিন্তু মুম্বাই আইপিএল 2024-এর জন্য বানিয়ে ফেলেছে। আর এই টিমটা যদি প্লে অফে কোয়ালিফাই না করতে পারে, আমি তো পার্সোনালি ভীষণই অবাক হব। তোমাদের এই টিমটা নিয়ে কি মতামত তোমরা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর বাকি মেরি ক্রিসমাস সকলকে। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।